রাশিয়া যুদ্ধক্ষেত্রে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে। দেশের সেনাবাহিনীর একটি পূর্ণাঙ্গ ইউনিটকে আনুষ্ঠানিকভাবে ড্রোন শাখায় রূপান্তর করা হয়েছে। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত ভবিষ্যতের যুদ্ধের রূপরেখা পুরোপুরি বদলে দিতে পারে। আরটির প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোন শুধু যুদ্ধের কৌশলই বদলাচ্ছে না, বরং আধুনিক যুদ্ধের নিয়মও নতুনভাবে লিখে দিচ্ছে। সে কারণেই মানববিহীন এই শাখা গঠনকে সময়ের বড় প্রয়োজন বলে মনে করছে অনেকেই। রাশিয়ার নতুন ড্রোন বিভাগ ইতোমধ্যেই বহু ফ্রন্টে সক্রিয়। এই ড্রোনগুলো নিজ উদ্যোগে আক্রমণ পরিচালনা করছে। একই সঙ্গে সেনাদের সহায়তা, নজরদারি, যোগাযোগ, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। ইঞ্জিনিয়ারিং, রাসায়নিক, প্রতিরক্ষা কিংবা যোগাযোগ বাহিনীর মতো ড্রোন ইউনিটও এখন সেনাবাহিনীর কেন্দ্রীয় শক্তি হয়ে উঠেছে। কিন্তু প্রশ্ন হলো, নতুন শাখা তৈরির প্রয়োজন হলো কেন? কারণ যুদ্ধের বাস্তবতায় ড্রোন এখন সবচেয়ে প্রভাবশালী অস্ত্র। আক্রমণাত্মক অপারেশনের ড্রোনের ভূমিকা এতটাই বেড়েছে যে বড় আকারের সাঁজোয়া বাহিনী নিয়ে আক্রমণে যাওয়া ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। ড্রোন ভিত্তিক নজরদারি অঞ্চলে ট্যাঙ্ক বা ভারী যানবাহন খুব সহজেই শনাক্ত ও ধ্বংসযোগ্য হয়ে ওঠে। তাই প্রচলিত সামরিক সরঞ্জামগুলোকে দ্রুত নতুন পরিবেশে খাপ খাওয়াতে হচ্ছে। এছাড়া এতদিন ড্রোন পরিচালনা ও রক্ষণাবেক্ষণে নিয়োজিত বিশেষজ্ঞদের স্পষ্ট কাঠামো, র্যাঙ্ক বা পদমর্যাদা ছিল না। ফলে প্রশিক্ষণ, সমন্বয় ও ক্যারিয়ার উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছিল। এই সমস্যাগুলো সমাধান করতেই রাশিয়া নতুন ড্রোন শাখা গঠন করেছে। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ শুধু রাশিয়ার জন্য নয়, আধুনিক যুদ্ধনীতিতেও ড্রোন ইউনিটকে আরও প্রভাবশালী করে তুলবে। গাজায় আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী আইএসএফ মোতায়েনের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অনুমোদন পেয়েছে। পরিকল্পনা অনুযায়ী গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করা হবে এবং যুক্তরাষ্ট্র জানিয়েছে এই বাহিনীতে অংশ নেওয়ার জন্য ইতোমধ্যে বহু দেশ আগ্রহ প্রকাশ করেছে। প্রস্তাবটিতে 13টি দেশ সমর্থন দিয়েছে, যার মধ্যে যুক্তরাজ্য, ফ্রান্স ও সোমালিয়া রয়েছে। কোনো দেশ এর বিরোধিতা করেনি, তবে রাশিয়া ও চীন ভোটদানে বিরত থাকে। তবে হামাস পরিকল্পনাটি সরাসরি প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, এটি ফিলিস্তিনিদের স্বাধিকার ও ন্যায্য দাবিকে উপেক্ষা করছে। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে হামাস বলেছে, আন্তর্জাতিক বাহিনী গাজায় মোতায়েন করা মানে গাজা উপত্যকার উপর আন্তর্জাতিক অভিভাবকত্ব চাপিয়ে দেওয়া, যা গাজার জনগণ এবং প্রতিরোধ গোষ্ঠীগুলো গ্রহণ করবে না। হামাস আরও জানায়, আইএসএফ এর অংশ হিসেবে প্রতিরোধ যোদ্ধাদের নিরস্ত্রীকরণের যে কথা বলা হয়েছে তা আন্তর্জাতিক বাহিনীর নিরপেক্ষতা নষ্ট করবে এবং একে দখলদার ইসরায়েলের পক্ষ হয়ে দাঁড় করাবে। সর্বশেষ খসড়ায় উল্লেখ রয়েছে, আইএসএফ এর গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব হবে গাজার অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্ত্র স্থায়ীভাবে অপসারণ, যার মধ্যে হামাসও রয়েছে। পাশাপাশি বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করা ও মানবিক সহায়তার রুটগুলোকে সুরক্ষিত করাও এই বাহিনীর দায়িত্বের মধ্যেই থাকবে। ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী হামাসকে অস্ত্র জমা দিতে হবে। খসড়ায় আরও বলা হয়েছে, আইএসএফ ইসরায়েল ও মিশরের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। একই সঙ্গে গাজায় নতুনভাবে প্রশিক্ষিত একটি ফিলিস্তিনি পুলিশ বাহিনী গঠন করা হবে, যেখানে এতদিন পুলিশের দায়িত্ব পালন করত হামাস নিয়ন্ত্রিত প্রশাসন। মার্কিন যুক্তরাষ্ট্রের জাতিসংঘে রাষ্ট্রদূত মাইক ওয়ালস নিরাপত্তা পরিষদে বলেন, আইএসএফ এর দায়িত্ব হবে গাজায় টেকসই নিরাপত্তা নিশ্চিত করা, সামরিকীকরণ কমানো, সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করা এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা প্রদান করা। পরিকল্পনার প্রথম ধাপে রয়েছে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি এবং জিম্মিদের বিনিময়, যা 10 অক্টোবর থেকে কার্যকর হয়েছে। ওয়ালস এটিকে খুবই নাজুক একটি সূচনা ধাপ বলে উল্লেখ করেন। এই পরিকল্পনার কেন্দ্রে রয়েছে আইএসএফ গঠন, পাশাপাশি একটি আন্তর্জাতিক শান্তি বোর্ড গঠনের প্রস্তাব রয়েছে, যার নেতৃত্ব দেবেন প্রেসিডেন্ট ট্রাম্প। 2 বছরের যুদ্ধের পর গাজা পুনর্গঠনের ব্যয় বহন করবে বিশ্বব্যাংকের তহবিল।
এমন প্রস্তাবও খসড়ায় অন্তর্ভুক্ত হয়েছে। পরিকল্পনায় ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনার কথাও বলা হয়েছে। যদিও ইসরায়েল এর বিরোধিতা করছে, তবুও গুরুত্বপূর্ণ আরব দেশগুলোর চাপের মুখে বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। ট্রাম্পের শান্তি পরিকল্পনাটি কার্যকর হওয়ার পর ইসরায়েল হামাস যুদ্ধ থেমে গেছে। 2023 সালের 7 অক্টোবর শুরু হওয়া এই সংঘাতে এখন পর্যন্ত গাজায় 69,483 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। ফ্রান্স ইউক্রেনকে 100টিরও বেশি রাফায়েল যুদ্ধবিমান সরবরাহ করবে। এসব যুদ্ধবিমান ছাড়াও কিয়েভ পাবে আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম, প্রয়োজনীয় গোলাবারুদ ও ড্রোন। আগামী 10 বছরের মধ্যে ধাপে ধাপে এই সামরিক সহায়তা দেওয়া হবে। সোমবার ভিল্লা কুবলে শহরের সামরিক বিমান ঘাঁটিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষরের পর জেলেনস্কি বলেন, আমরা বিশ্বের অন্যতম শক্তিশালী ও বৃহৎ একটি এয়ার ডিফেন্স ব্যবস্থা পেতে যাচ্ছি। এমন সময়ে এই সমঝোতা হলো যখন ইউক্রেনের জাপোরিজিয়া প্রদেশে রুশ ও ইউক্রেনীয় বাহিনীর তীব্র লড়াই চলছে। ইউক্রেনীয় সামরিক বিশ্লেষক সেরহি কুজহান বিবিসিকে জানান, সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া প্রতি মাসে ইউক্রেনে গড়ে 600 বা তারও বেশি গ্লাইড বোমা নিক্ষেপ করছে। তিনি আরও বলেন, বর্তমানে আমাদের জন্য যুদ্ধবিমান ও এয়ার ডিফেন্স সিস্টেম অত্যন্ত প্রয়োজনীয়। ফ্রান্স যে এয়ার ডিফেন্স সিস্টেম দিচ্ছে তার রেঞ্জ 200 কিলোমিটার, অর্থাৎ এই দূরত্বের মধ্যে প্রবেশ করা রকেট, বোমা বা ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারবে। রাশিয়ার ব্যবহৃত এয়ার ডিফেন্স সিস্টেমের রেঞ্জ 230 কিলোমিটার। ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় এলিসি প্রাসাদের বিবৃতিতে বলা হয়েছে, এই চুক্তি কেবল সামরিক সরঞ্জাম কেনাবেচার সমঝোতা নয়, বরং এটি এক রাজনৈতিক প্রতিশ্রুতির অংশ। এর আরেকটি অংশ হলো রাশিয়ার বরফে রাখা সম্পদ ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন কর্মসূচিতে পরিকল্পিতভাবে ব্যবহার করা। চুক্তি স্বাক্ষরের পর প্রেসিডেন্ট ম্যাক্রো সাংবাদিকদের বলেন, আমরা ইউক্রেনকে 100 রাফায়েল দেওয়ার পরিকল্পনা করেছি। এটি বিশাল একটি পদক্ষেপ। আমাদের বিশ্বাস, রাফায়েল সহ ড্রোন, গোলাবারুদ এবং এয়ার ডিফেন্স সিস্টেম ইউক্রেনীয় সেনাবাহিনীকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করবে। উল্লেখ্য, ফ্রান্সের তৈরি রাফায়েল বিশ্বের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী যুদ্ধবিমানগুলোর অন্যতম। পঞ্চম প্রজন্মের এই বিমান ঘন্টায় সর্বোচ্চ 3700 কিলোমিটার বেগে উঠতে পারে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ 50,000 ফুট উপরে ওঠার সক্ষমতা রাখে। একই সঙ্গে এটি বিভিন্ন পাল্লার একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে এবং ভারী মেশিনগানেও সজ্জিত। অপারেশন সিন্দুর এর অভিজ্ঞতা তুলে ধরে পাকিস্তানকে কঠোর বার্তা দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তার ভাষায়, ওই অভিযান ছিল মাত্র একটি ট্রেলার এবং ভবিষ্যতে প্রয়োজন হলে পাকিস্তানকে দায়িত্বশীল আচরণের প্রকৃত অর্থ বুঝিয়ে দেওয়া হবে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী সেনাপ্রধান বলেন, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং বাহিনীগুলোর সমন্বিত শক্তির কারণেই ভারতের সশস্ত্র বাহিনী পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিন্দুরে কার্যকর জবাব দিতে সক্ষম হয়েছিল। নয়াদিল্লিতে চাণক্য ডিফেন্স ডায়ালগস এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, অপারেশন সিন্দুর ছিল 88 ঘন্টার একটি ট্রেলার, যা শেষ হয়েছে খুব স্বল্প সময়ের মধ্যে। ভবিষ্যতে যদি একই ধরনের পরিস্থিতি তৈরি হয় এবং পাকিস্তান সুযোগ দেয়, তবে তারা দেখিয়ে দেবে দায়িত্বশীল আচরণ বলতে কি বোঝায়। তিনি জানান, এই অভিযানের অভিজ্ঞতা থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি শিক্ষা মিলেছে। বাহিনীগুলোর পারস্পরিক সমন্বয় কতটা জরুরি, দীর্ঘমেয়াদী লড়াইয়ের জন্য পর্যাপ্ত সরঞ্জাম ও রসদের প্রস্তুতি থাকতে হবে এবং কমান্ড চেইনের প্রতিটি স্তরে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সেনাপ্রধান দ্বিবেদী বলেন, আধুনিক যুদ্ধ এখন বহুমাত্রিক হয়ে গেছে, তাই শুধু সেনাবাহিনী দিয়ে যুদ্ধ জেতা সম্ভব নয়। নৌবাহিনী, বিমান বাহিনী এবং সিএপিএফ সহ সব বাহিনীর ঘনিষ্ঠ সহযোগিতা প্রয়োজন। তিনি আরও উল্লেখ করেন, যুদ্ধ কত দীর্ঘ হবে
তা আগে থেকে বলা না গেলেও প্রস্তুতি থাকা উচিত দীর্ঘমেয়াদের জন্য। তার বক্তব্য অনুযায়ী এবার যেমন ৮৮ ঘন্টা সময় লেগেছে, পরের বার ৪ মাস বা ৪ বছরও লাগতে পারে। সেক্ষেত্রে খাদ্য, অস্ত্র এবং গোলাবারুদের পর্যাপ্ত মজুত নিশ্চিত করাই হবে মূল চ্যালেঞ্জ। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদকে উদ্বেগজনক বলে উল্লেখ করেন তিনি। ভারতের অগ্রগতির পথে কেউ বাধা দিলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তার কথায় আলোচনা এবং সন্ত্রাস কখনোই পাশাপাশি চলতে পারে না। কেউ যদি শান্তিপূর্ণ প্রক্রিয়া চান, ভারত সহযোগিতা করবে, আর না চাইলে সন্ত্রাসী ও তাদের পৃষ্ঠপোষকদের একইভাবে মোকাবেলা করা হবে।